আজকের ক্লাসের যেটা টপিক সেটা হচ্ছে জর্জ এডওয়ার্ড মুরের দর্শন। তো দেখো, আমরা মোটামুটি যারা প্রথম থেকে ক্লাস করেছো প্রত্যেকেই জানো কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি প্রায় অনেকটা আমাদের হয়ে গেছে। তো সেখানে এই যে জর্জ এডওয়ার্ড মুর, এনার যে ফিলোসফি, এইটা কিন্তু আমাদের পড়া হয়নি। তো আমাদের মুরকে পড়তে গেলে বা বুঝতে গেলে বার্কলে সম্পর্কে একটু নলেজ রাখা প্রয়োজন, যে বার্কলে কেমন ধরনের ফিলোসফার ছিলেন, তিনি কিভাবে তার জ্ঞান প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এটা আমাদের জানতে হবে। এবং একই সাথে আমরা যদি এই সিলেবাসটুকু দেখি, যেমন ধরো সিলেবাসে যেটা রয়েছে মুর কর্তৃক ভাববাদের খণ্ডন, অর্থাৎ মুর কিভাবে আইডিয়ালিজমকে ক্রিটিসাইজ করছেন, মূলত তিনি বার্কলেকে ক্রিটিসাইজ করছেন। ঠিক আছে, তো এতটুকু পড়লেই তো হবে না। এছাড়াও আমাদের অনেক সময় প্রশ্ন দেয় যে মুর কি সংশয়বাদীদের খণ্ডন করেছেন, তাদের যে বক্তব্য সেটাকে খণ্ডন করার চেষ্টা করেছেন, সেখান থেকেও প্রশ্ন দেয়। আচ্ছা, তাহলে মুর নিজে কেমন ধরনের দার্শনিক ছিলেন? তিনি যদি আইডিয়ালিজমকে খণ্ডন করেন তাহলে অবশ্যই তিনি একজন রিয়েলিস্ট ফিলোসফার ছিলেন। তিনি বাহ্য বস্তুর অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। তো এই মূলত তার জ্ঞানতাত্ত্বিক যে আলোচনা, জ্ঞান বিদ্যাকে কেন্দ্র করে তার কিন্তু এই কটা মতবাদ আমরা পেয়ে থাকি। এবার আমরা যখন তার এথিক্স পড়েছিলাম, যখন মেটা এথিক্সের পার্সপেক্টিভস থেকে আমরা মুরের বক্তব্যগুলো পড়েছি, বা অধিবিদ্যায় তিনি কি আলোচনা করেছেন, অধিবিদ্যা না অধিনীতিবিদ্যায় তিনি কি আলোচনা করেছেন, তো সেখান থেকে একটা টপিক রয়েছে, সেটা হলো ডিস্টিংশন বিটুইন সেন্স অ্যান্ড রেফারেন্স। এই টপিকটাও মুরের দর্শন থেকে পড়তে হয়। তোমরা যেমনভাবে ফ্রেগের ফিলোসফিতে পড়েছো ডিফারেন্স বিটুইন সেন্স অ্যান্ড রেফারেন্স, অর্থাৎ ফ্রেগে সেন্স বলতে কি বুঝিয়েছেন আর রেফারেন্স বলতে কি বুঝিয়েছেন, সেই জায়গাটা ধরে যখন তোমরা পড়েছো, ঠিক তেমনভাবে মুর কিন্তু নীতিবিদ্যায় এই বক্তব্যটা দিয়েছেন, কাকে সেন্স বলা হবে, কাকে তাৎপর্য বলা হবে, আর বাচ্য বলতে রেফারেন্স, রেফারেন্স বলতেই বা কী বোঝানো হয়েছে, এই জায়গাটাও কিন্তু আমরা পড়ব। তাহলে বাচ্য এবং তাৎপর্যের মধ্যে পার্থক্য, এটাও ওনার একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে রয়েছে লৌকিক জ্ঞানের সমন্বয়ে যুক্তি, তিনি কিভাবে কমন সেন্সকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তিনি সাধারণ জ্ঞানের সম্পর্কে বক্তব্য ঠিক কিভাবে দিয়েছেন। আর আরেকটা হচ্ছে জড়বাদ ও বস্তুবাদ প্রতিষ্ঠা করা, জড়বাদ বা বস্তুবাদকে প্রতিষ্ঠা করা। ঠিক আছে, প্রুফ অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে জড়বস্তুর অস্তিত্ব মনোনিরপেক্ষ নয়, জড়বস্তুর যে একটি স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, এটাও কিন্তু দার্শনিক জি.ই. মুর প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, এবং এর সপক্ষে তিনি আইডিয়ালিস্ট ফিলোসফারকে খণ্ডন করেছেন, এবং তিনি সেখানে দেখিয়েছেন আইডিয়ালিজমের কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই মূলত মুরের ফিলোসফি। তো আমাদের প্রথমে আমি যেটা করি, সিলেবাসটা পড়তে হয়, কারণ এই যে চারটে সিলেবাসের যে চারটে সাবটপিক দিয়েছে, এখান থেকে তোমাদের ম্যাচিংয়ে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। এবং মুরের যে গ্রন্থ রেফিউটেশন অফ আইডিয়ালিজম, এই রেফিউটেশন অফ আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদের খণ্ডন, এই ভাববাদের খণ্ডন কিন্তু পরবর্তীতে রাসেলও করেছেন। আমরা যখন আমাদের রাসেল পড়া কমপ্লিট হয়ে গেছে, আমি একদম প্রবলেমস অফ ফিলোসফির কিছু কিছু জায়গা থেকে পড়িয়েছিলাম। তো রাসেল যখন, ব্রাটন রাসেল এইভাবে মানে ভাববাদকে খণ্ডন করেছেন, রাসেল কিন্তু রেফিউটেশন অফ আইডিয়ালিজম নামে কোনো গ্রন্থ লেখেননি, এটা তার টপিকের মধ্যে পড়ে। কিন্তু যদি তোমাদের প্রশ্ন দেয় যে রেফিউটেশন অফ আইডিয়ালিজম এই গ্রন্থটি কার, তখন কিন্তু আনসার হবে জি.ই. মুর, অর্থাৎ জর্জ এডওয়ার্ড মুরের যে গ্রন্থ, সেটাই হচ্ছে রেফিউটেশন অফ আইডিয়ালিজম। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে রেফিউটেশন অফ আইডিয়ালিজম, ডিফেন্স অফ কমন সেন্স, প্রুফ অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো রেফিউটেশন অফ আইডিয়ালিজম এই গ্রন্থটা, টোটাল গ্রন্থটা আমাদের পড়া সম্ভব নয়, সুতরাং তার মধ্যে যে এসেন্স রয়েছে, তিনি কেন আইডিয়ালিজমকে ক্রিটিসাইজ করছেন, জাস্ট এতটুকু ধারণা রাখলেই এই টপিক থেকে তোমরা প্রশ্নগুলো করতে পারবে। এরপরে আসে গ্রন্থ, তিনি গ্রন্থতে কি বলেছেন, মানে তার গ্রন্থগুলো কি কি। এক নম্বর রয়েছে রেফিউটেশন অফ আইডিয়ালিজম, তারপরে রয়েছে মাইন্ড, মাইন্ড নামে একটি পত্রিকা কিন্তু মুরের আছে। সাম মেন প্রবলেমস অফ ফিলসফি, এই গ্রন্থটা দার্শনিক জি.ই. মুরের। তারপরে হচ্ছে ফ্রিডম, ফ্রিডম বা স্বাধীনতা, এই একটি গ্রন্থ তিনি লিখেছেন। এর ডিফেন্স অফ কমন সেন্স, এটাও তার গ্রন্থ। প্রিন্সিপিয়া এথিকা, এই গ্রন্থে তিনি এথিক্স নিয়ে আলোচনা করেছেন। তিনি দেখাচ্ছেন যে নৈতিক যে টার্মগুলো রয়েছে, গুড, রাইট, রং, এগুলোকে কি আদেও আমরা সংজ্ঞায়িত করতে পারি, ন্যাচারাল প্রপার্টি দিয়ে কি নন ন্যাচারাল প্রপার্টিকে ডিফাইন করা যায়, যদি ডিফাইন করা যায় তাহলে কি কি প্রবলেম হতে পারে, তাহলে কি ফ্যালাসি হতে পারে, নাকি ডিফাইন করলে কোনো সমস্যা হয় না। বা মুরের প্রিভিয়াসলি যে সমস্ত দার্শনিকেরা ছিলেন, বিশেষ করে যারা এথিসিস্ট, তারা যেভাবে গুডকে ডিফাইন করেছেন, ভালোকে
ব্যাখ্যা করেছেন, তো তাদের বক্তব্যকে কিন্তু মুর খণ্ডন করেছেন মূলত এই প্রিন্সিপিয়া এথিকা নামক গ্রন্থে। এর সাথে সাদৃশ্য রেখে আরেকটা গ্রন্থর হয়, সেটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই গ্রন্থটা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের লেখা, ঠিক আছে? এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে, প্রিন্সিপিয়া এথিকা কার লেখা আর প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা কার লেখা। তারপরে হচ্ছে ফিলোসফিক্যাল স্টাডিজ। খেয়াল করে দেখবে ফিলোসফিক্যাল স্টাডিজ বলে এই যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটা কিন্তু দার্শনিক জি.ই. মুরের লেখা। আর যদি তোমাদের দেয় এথিক্যাল স্টাডিজ, এথিক্যাল স্টাডিজ কার লেখা বলো তো? ব্র্যাডলির লেখা, ঠিক আছে? এবং মুর কিন্তু এই ব্র্যাডলিকেও খণ্ডন করবেন। ব্র্যাডলি নিজেও একজন আইডিয়ালিস্ট ফিলোসফার ছিলেন। হেগেল, ব্র্যাডলি, মূলত ব্র্যাডলির বক্তব্যকে আমরা দেখব মুর ক্রিটিসাইজ করছেন, হিউমের বক্তব্যকে কোনো কোনো জায়গায় ক্রিটিক করছেন, আর যাকে তিনি খণ্ডন করছেন তিনি হলেন দার্শনিক জর্জ বার্কলে, ঠিক আছে? আচ্ছা, ফিলোসফিক্যাল পেপার্স আর এ রিপ্লাই টু মাই ক্রিটিক্স, এই সমস্ত গ্রন্থ আমরা মুরের ফিলোসফি থেকে পাবো। এতক্ষণ অবধি আমি যে কটা কথা বললাম, কেউ যদি খুব ভালো করে শুনে থাকো এবং পরবর্তীকালে রেকর্ডিং পেয়ে শুনে খাতায় লিখবে, তারপর মুর থেকে যে কটা প্রশ্ন এসেছে তোমরা যদি একটু করতে পারো, আমার মনে হয় এইটুকু আমি যা বললাম এর মধ্যে দিয়েই ওই প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের যেটা টপিক সেটা হচ্ছে লৌকিক জ্ঞানের সমন্বয়ে যুক্তি। খুব ক্লিয়ারভাবে আমরা মুরের দর্শন পড়বো যাতে কোনো অসুবিধা না থাকে। 3টে ক্লাস হবে মোটামুটি এর ওপরে। একটা ক্লাসে আমি ওই সেন্স রেফারেন্স আর প্রুফস ফর দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ডের ধারণা তিনি কীভাবে দিয়েছেন সেটা পড়িয়ে দেবো। একটা ক্লাসে আমাদের লৌকিক জ্ঞানের সমন্বয়ে যুক্তি এটা পড়াবো, আর আরেকটা ক্লাসে তিনি কীভাবে ভাববাদীকে খণ্ডন করছেন সেটা পড়াবো। এইটা হচ্ছে মুরের দর্শন থেকে যে এপিস্টেমোলজির পার্ট, সেটা যখন আমরা এথিক্স পড়বো মুরের ফিলোসফি থেকে, এথিক্সটা পরে কখনো দেখবো, কারণ এথিক্সের জায়গাটা মুরের অনেকটা রয়েছে এবং সেটা রয়েছে আমাদের ইউনিট 4-এ। বেশ, প্রথমেই দেখি ডিফেন্স অফ কমন সেন্সে তিনি কি বলেছেন। তাহলে আমাদের লৌকিক জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে সেটা প্রথম জানতে হবে। বলছে লৌকিক বা সাধারণ জ্ঞানের সমর্থনে যুক্তি দিতে গিয়ে জি.ই. মুর বলেন, আমার মনে হয় বিশ্বজগতের স্বরূপ সম্পর্কে এমন কিছু মতবাদ রয়েছে যা আজকাল সকলেই পোষণ করে থাকেন। এই মতগুলি এত বেশি সার্বিকভাবে পোষণ করা হয় যে আমার মনে হয় এগুলিকে স্বাচ্ছন্দ্যে সহজ বুদ্ধির মতবাদ বলে গ্রহণ করা যেতে পারে। কেন বললেন তিনি এই কথাটি? কি প্রবলেম ছিল যে তিনি সহজ বুদ্ধি বা কমন সেন্সের বক্তব্য দিলেন? এখন ব্যাপার হচ্ছে যে মুরের আগে যে সমস্ত দার্শনিকেরা ছিলেন, মূলত আমরা ধরো আইডিয়ালিস্টদের দেখি, তো দেখো আমরা যদি খুব সাধারণভাবে বুঝি, দুটো মতবাদ কিন্তু দর্শনের ইতিহাসে রয়েছে। একটা হচ্ছে ভাববাদ অর্থাৎ রিয়েলিজম, আর একটা হচ্ছে আইডিয়ালিজম, একটা হচ্ছে ভাববাদ অর্থাৎ আইডিয়ালিজম, আর একটা হচ্ছে বস্তুবাদ অর্থাৎ রিয়েলিজম। তো দেখো সাধারণ মানুষের কাছে যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে রিয়েলিজম। কেন? তার কারণ এই রিয়েলিজম বা বস্তুবাদ অনুসারে বাহ্য বস্তু এবং বাহ্য বস্তুর যে ধারণা বা বাহ্য বস্তু থেকে আমরা যে জ্ঞান লাভ করি, এই দুই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকে। কেন বলছে? কারণ এক্সটার্নাল ওয়ার্ল্ড অর্থাৎ বাহ্য বস্তু এবং নলেজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড অর্থাৎ বাহ্য বস্তুর যে জ্ঞান, এই দুই বিষয় স্বাধীনভাবে থাকার দরুন মনোনিরপেক্ষভাবে বাহ্য বস্তুর অস্তিত্বকে বস্তুবাদ অনুযায়ী স্বীকার করে নেওয়া হয়েছে। এবং এই মতটাই আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়েছে। তাই জন্য যারা আইডিয়ালিজমের সমর্থক তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে চেতনাই একমাত্র অস্তিত্বশীল, আমি এবং আমার চেতনা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব তারা স্বীকার করেন না। তারা বাহ্য বস্তুকে চেতনার সমষ্টি বলেই উল্লেখ করেছেন। তারা মনে করছেন ব্যক্তির চেতনা যদি না থাকে সঙ্গে সঙ্গে বাহ্য বস্তুর ধারণাও থাকবে না। এবং এই সমস্ত মতবাদের মধ্যে সবথেকে বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে এই যে রিয়েলিজম। মুর মনে করছেন এই ধরনের লৌকিক জ্ঞানকে যদি স্বীকার করা না হয় তাহলেই দর্শনের জগতে বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। রিয়েলিজমকে স্বীকার করা না হলে বস্তুর জ্ঞান অর্থাৎ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব এবং বস্তুর জ্ঞান, এই দুটো বিষয়ের মধ্যে পরস্পর একটা প্রভেদ রয়েছে। আমাদের কিন্তু এই ধরনের যে প্রভেদ, এই প্রভেদকে অবশ্যই স্বীকার করতে হবে। There are, it seems to me, certain views about the nature of the universe which are held nowadays by almost every day. They are so universally held that they may, I think, fairly to be called the views of common sense. এর মানে কি?
তিনি বলছেন বিশ্বজগতের স্বরূপ সম্পর্কে এমন কিছু মতবাদ রয়েছে যা আজকাল সকলেই পোষণ করে থাকেন। এই মতবাদগুলি সার্বিকভাবে এত বেশি পোষণ করা হয়, মানে এই মতবাদগুলি এত বেশি সার্বিক, যে সমস্ত মতগুলিকে স্বাচ্ছন্দ্যে সহজ বুদ্ধি বা লৌকিক জ্ঞানের মত বলে অভিহিত করা যেতে পারে। যেমন ধরো এক্সটার্নাল ওয়ার্ল্ড। এক্সটার্নাল ওয়ার্ল্ডকে স্বীকার করতে গেলে কি দেশের বা স্পেসের একটা ধারণা স্বীকার করতে হবে। বাহ্যবস্তু, অস্তিত্বশীল বাহ্যবস্তু কোথায় রয়েছে, তার এক্সটেনশন কোথায় রয়েছে, দেশে, স্থান জুড়ে রয়েছে। তাহলে এই স্থানের যে অস্তিত্ব, এটা সহজ বুদ্ধির মত, এখানে এত জটিলতার কিছু নেই। আইডিয়ালিজমের দ্বারা আমরা এই মতবাদকে প্রতিষ্ঠা করতে পারি না। এবং সেই প্রসঙ্গে মুর বলছেন এমন কিছু কিছু মতবাদ রয়েছে যাকে আমরা সহজ বুদ্ধি বা লৌকিক জ্ঞানের মাধ্যম দিয়েই পেতে পারি, আর এমন কিছু মতবাদ রয়েছে যা সহজ বুদ্ধি নয়, যা হচ্ছে সহজ বুদ্ধি বা লৌকিক জ্ঞানের অতিরিক্ত মতবাদ। সেগুলোকে কিন্তু আমরা বিয়ন্ড কমন সেন্সে পাই। ঠিক আছে। পরবর্তীতে তিনি ঘোষণা করেন যে দর্শন হলো তার কাছে সহজ বা লৌকিক মতবাদের দর্শন। তিনি বলেন, আমার দার্শনিক অভিমতকে যদি কোনো বিশেষ নামে অভিহিত করতে হয়, আমি বলবো আমি হলাম ওই সকল দার্শনিকের একজন যারা বিশ্বাস করেন জগৎ সম্পর্কে সাধারণ জ্ঞানের যে ধারণা তা পুরোপুরি সত্য। এই জগৎ সম্পর্কে সাধারণ লৌকিক মতবাদকে তারা কিন্তু স্বীকার করেন। If my philosophical position is to be given in name, it would have, I think, to be expressed by saying that I am one of those philosophers who have held that the common sense view of the world is in certain fundamental features fully true. বলছে এই জগৎ সম্পর্কে যদি কোনো মতবাদ থেকে থাকে তাহলে এই জগৎকে ওই কমন সেন্স বা সহজ বুদ্ধির দ্বারাই আমরা জানতে পারবো, এবং এই ব্যাপারে কোনো রকম বিরোধিতা আসে না। মুর নিজেও যেমন সহজ সরলভাবে সমস্ত কিছুকে ব্যাখ্যা করেছেন, সহজ বুদ্ধির মতবাদ দিয়েছেন, ঠিক তেমনভাবে কিন্তু আমরা মুরের ফিলোসফিকে এভাবেই যদি বোঝার চেষ্টা করি তিনি কিভাবে রিয়েলিজমকে প্রতিষ্ঠা করেছেন, তাহলে এটা অনেক বেশি ভালোভাবে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারবো। ঠিক আছে। এরপর বলছে এর ডিফেন্স অফ কমন সেন্স প্রবন্ধে সাধারণ জ্ঞানের সমর্থনে তিনি যে সমস্ত যুক্তিগুলি দিয়েছেন সেগুলিকে তিনি 5 ভাবে উপস্থাপন করেছেন। ডিফেন্স অফ কমন সেন্স আলোচনা করতে গিয়ে তিনি কিন্তু যে সমস্ত যুক্তি দিয়েছেন সেগুলিকে 5টি ভাবে আলোচনা করেছেন। কেমনভাবে? প্রথমেই তিনি বলছেন তিনি বিভিন্ন বস্তুর অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত মত ব্যক্ত করেন, অর্থাৎ এক্সটার্নাল অবজেক্ট সম্পর্কে তিনি বিভিন্ন মতবাদ দিয়ে থাকেন। তাহলে এক্সটার্নাল অবজেক্ট বা বিভিন্ন বস্তুকে আমরা কিভাবে জানতে পারছি? নলেজ বাই কমন সেন্স, কমন সেন্সের মাধ্যম দিয়ে জানতে পারছি। ধরো আমার সামনে একটি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, বই রয়েছে, আর যাই থাকুক না কেন আমি তাকে ছুঁয়ে স্পর্শ করে সমস্তভাবে চোখ দিয়ে দেখে তাকে আমি বুঝতে পারছি, জানতে পারছি। এখানে এটা আমার চেতনায় অস্তিত্বশীল, এখানে ট্রান্সেন্ডেন্টাল ইগো রয়েছে, এই সমস্ত কথা কিন্তু তিনি মানছেন না। বা এর অবভাস দেখছি, বস্তু সত্তা দেখতে পাচ্ছি না, এই রকম বক্তব্যতে তিনি গেলেনই না। ঠিক আছে। তার প্রিভিয়াসলি ধরো যারা অ্যাপিয়ারেন্স রিয়েলিটি নিয়ে পার্থক্য করেছেন তো তাদের বক্তব্য আলাদা। এরপর 2 বলছে ভাববাদী ও সংশয়বাদীদের মতবাদকে তিনি খণ্ডন করেন। ভাববাদীদের মতবাদকে কেন খণ্ডন করেন সেটা তো আমরা খুব ডিটেলসে পড়বই, তবুও আমি এখানে বলে রাখি ভাববাদীরা কিন্তু তাদের যে বক্তব্য যে বস্তু সবসময় চেতনা নির্ভর, বস্তুর চেতনার বাইরে কোনো অস্তিত্ব নেই, কেবল এই বক্তব্য দেওয়ার জন্য তিনি ভাববাদীদের খণ্ডন করেন। আর সংশয়বাদীরা কি বলেন, যেমন ধরো হিউম তো একজন স্কেপটিক ফিলোসফার। হিউম কি বলছেন, এই জগৎ সম্পর্কে, এই জীবন সম্পর্কে কোনো জ্ঞানই সম্ভব নয়, সুনিশ্চিত জ্ঞান বলেই কিছু থাকতে পারে না। বস্তুর ধারণা, দ্রব্যের ধারণা, সমস্ত কিছু কি হিউমের মতে উদ্ভট কল্পনা। হিউম তো দ্রব্যের ধারণাকে ফিকটিটিয়াস আইডিয়াস বলেছেন, তাই না? ডেকার্ট যেমন দ্রব্যের ধারণাকে কি বলেছেন, বহিরাগত ধারণা বলেছেন, অ্যাডভেন্টিটিয়াস আইডিয়াস বলেছেন, তেমনি হিউম দ্রব্যের ধারণাকে কি বলেছেন, কল্পনা প্রসূত বলেছেন, এবং সমস্ত কিছুতেই তিনি সংশয় প্রকাশ করেছেন। তাই তিনিও কিন্তু মানে দার্শনিক জি.ই. মুরও কিন্তু হিউমকেও ক্রিটিসাইজ করছেন। আচ্ছা, তারপর বলছে পরকাল অর্থাৎ হেভেন, ঈশ্বর অর্থাৎ গড, ঈশ্বরে বিশ্বাসের ধারণাকে সাধারণ জ্ঞানভিত্তিক নয় বলে তিনি ঘোষণা করেন। এছাড়া তিনি সহজ বুদ্ধির কিছু বিরুদ্ধ মত ব্যাখ্যা করেন। তিনি বলছেন এমন কিছু বিষয় রয়েছে যেগুলিকে কিন্তু আমরা নলেজ বাই কমন সেন্সে পাই না।
তার মধ্যে একটা হচ্ছে পরকাল সম্পর্কে ধারণা, অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল যে অ্যাসপেক্ট রয়েছে, হ্যাঁ, যে যারা মনে করেন কর্মফল, জন্মান্তরবাদ, পরকাল, ঈশ্বর এই সম্পর্কে ধারণা কিন্তু নলেজ বাই কমন সেন্সে পাওয়ার বিষয় নয়। তারপর বলছে বচনের সত্য মিথ্যা বিষয়ে মানে বিষয়ের সম্পর্কে তার অভিমত তিনি ব্যাখ্যা করেন। অর্থপূর্ণ বচন কি, অর্থহীন বচন কি, এর একটা জায়গা তিনি তুলে ধরেছেন। বচনকে প্রপোজিশনের কটা টাইপস হতে পারে। আর 5 নম্বর তিনি প্রত্যক্ষণ ও ইন্দ্রিয় উপাত্ত বিষয়ে মতবাদ দিয়েছেন। প্রত্যক্ষণ মানে পারসেপশন, অর্থাৎ আমরা যা প্রত্যক্ষ করছি আর একটা কোনো বস্তু দেখার সাথে সাথে বস্তুর মধ্যে থাকা রূপ, রস, গন্ধ এগুলো যখন আমাদের প্রত্যক্ষ গোচর হচ্ছে তাকে তিনি কি বলছেন, ইন্দ্রিয় উপাত্ত অর্থাৎ সেন্স ডেটা। বুঝা গেছে? মূর স্পষ্ট করে কিছু কিছু বিষয় সম্পর্কে লৌকিক সুনিশ্চিত ধারণা পোষণ করেছেন। সেগুলি হলো, দেখো কয়েকটা বিষয় সম্পর্কে দার্শনিক মূর কিন্তু বলছেন কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। এক হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড অর্থাৎ জড়বস্তু তথা জড় জগৎ। 2 হচ্ছে মাইন্ডের যে অস্তিত্ব, চেতনার যে জগৎ, সেই জগৎকেও আমরা জানতে পারি কমন সেন্সের মাধ্যম দিয়ে, মন তথা মনোজগৎ। 3 হচ্ছে দেশের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ স্পেস। আর 4 হচ্ছে কালের বাস্তবতা অর্থাৎ টাইম ইজ রিয়েল। তিনি বলছেন টাইম ইজ রিয়েল অর্থাৎ এই সময়ের বা নিরবচ্ছিন্ন যে কাল, সেই কালেরও একটা অস্তিত্ব কিন্তু রয়েছে, এবং এগুলো সবই কমন সেন্সের মাধ্যমে জানার বিষয়। মূর মনে করেন যারা বিশ্বজগৎ সম্পর্কে সংশয়বাদী বক্তব্য দিয়েছেন, যারা মনে করেন বিশ্বজগৎ সম্পর্কে কোনো জ্ঞান সুনিশ্চিতভাবে আমরা লাভ করতে পারি না, মূর এই মতবাদকে খণ্ডন করেছেন। সংশয়বাদীরা বলেন এই বিশ্বজগতে আদেও কোনো জড়বস্তু আছে কিনা তা আমাদের কাছে অজানা। আদেও জড়বস্তু আছে কিনা তারা তো এই কথাটাই বারবার করেই বলে থাকেন। কেন বলছেন ধরো সংশয়বাদীরা? কারণ তারা সার্টেন নলেজ বলে কোনো কিছু হয় না এই একটা বক্তব্য দিয়েছেন, এবং তাদের মানে সংশয়ের মাত্রাটা এমন, তারা কখনোই সুনিশ্চয়তায় বিশ্বাসী নয়। আমি ধরো হিউমের কথাই বললাম, তবুও আমরা হিউমকে মিতগামী সংশয়বাদী বলে থাকি, অ্যান্টিসিডেন্ট স্কেপটিক বলে থাকি, কিন্তু যারা পাইরোর মতো যে সমস্ত সংশয়বাদী ফিলোসফার রয়েছেন তারা কিন্তু সংশয়বাদকে প্রতিষ্ঠা খুব দৃঢ়ভাবে করেছেন। তো মূলত এখানে তিনি হিউমের কথাই বলছেন যে হিউম বা এই জাতীয় সংশয়বাদীরা মনে করেন জগৎ সম্পর্কে কোনো সুনিশ্চিত জ্ঞান দেওয়া চলে না, সেই কারণেই বিশ্বজগতে আদেও জড়বস্তু আছে কিনা এই বক্তব্য তারা দিতে পারেননি। তাই তাদের বক্তব্যকেও দার্শনিক মূর খণ্ডন করেছেন। আবার মূর ভাববাদীদের বক্তব্য খণ্ডন করেন। তাহলে সংশয়বাদী বা স্কেপটিসিজমকে কীভাবে রিজেক্ট করছেন হলো, এবারে হচ্ছে আইডিয়ালিস্ট ফিলোসফারদের তিনি কীভাবে রিজেক্ট করছেন সেই বক্তব্য দিতে গিয়ে তিনি মনে করেন ভাববাদীরা বলেন আমাদের নিজেদের মন এবং অন্য কোনো মন বা চেতনার অস্তিত্ব আমরা জানতে পারি। ভাববাদীদের বক্তব্যও খুব ক্লিয়ার। ভাববাদীরা কি বলেন, কেবলমাত্র মনের অস্তিত্ব রয়েছে, আমি এবং আমার মনের অস্তিত্ব রয়েছে, তেমনি অন্য ব্যক্তিরও মনোজগতেরই কেবল অস্তিত্ব রয়েছে, বাহ্য বস্তুর অস্তিত্ব নেই। ভাববাদ অনুসারে ধারণা বা চেতনাই হলো সৎবস্তু। তারা জড়বস্তুর অস্তিত্বকে খণ্ডন করে চেতন সত্তার অস্তিত্বকে প্রতিপাদন করতে চেয়েছেন। তাহলে বার্কলেকে আমরা কি বলে থাকি, এই কারণেই ইমমেটেরিয়ালিস্ট ফিলোসফার বলি। বার্কলের মেন কনসার্ন ছিল এটাই যে টু রিফিউট ম্যাটার, অর্থাৎ ম্যাটারকে রিফিউট করা, ঠিক আছে, জড়বাদকে খণ্ডন করা। বার্কলে তো এটাই করতে চেয়েছেন, এবং আমরা দেখব বার্কলেকে কিন্তু পরবর্তীকালে অনেকে ক্রিটিসাইজ করছেন। তো ঠিক তেমনভাবেই দার্শনিক মূর বলছেন তুমি যদি বলো যে কেবলমাত্র চেতনা অস্তিত্বশীল, তাহলে তুমি যেই মুহূর্তে কোনো একটা বস্তুকে জানতে পারছো, হ্যাঁ, কোনো একটা বস্তু তোমার প্রত্যক্ষ গোচর হলো, যখন বা যেই মুহূর্তে তুমি সেই বস্তুটার সাথে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তুমি কি করলে, সেই বস্তু থেকে অনেক দূরে চলে গেলে, তাই সেই বস্তুর অস্তিত্বকে তো অস্বীকার করতেই হবে। এই রকম যে জায়গাগুলো রয়েছে না বার্কলের ফিলোসফিতে, বার্কলে সেটাকে ব্যাখ্যা করতে পারেননি, এবং তার উপর ভিত্তি করে বার্কলের যখন এই রকম পরিস্থিতি তিনি নিজে সম্মুখীন হয়েছেন, তখন তিনি ঈশ্বরের ধারণার কথা বলেছেন, গডের এক্সিস্টেন্স অফ গডের কথা বলেছেন। ঠিক তেমনভাবেই আমরা বারবার করে দেখব যে মূর কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখিয়েছেন কেবল চেতনার যদি অস্তিত্বকে স্বীকার করা হয়, তাহলে আমার যে দুটো হাত রয়েছে, দুটো হাত তিনি একবার একটা হাত বাম হাত একবার ওপর দিকে তুলে একবার ডান হাত ওপর দিকে তুলে দেখিয়ে দিলেন, এর থেকে ভালোভাবে জড়বস্তুর অস্তিত্বকে প্রমাণ করাই যাবে না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু জড়বস্তু মনোনিরপেক্ষভাবে অস্তিত্বশীল।
মুর মূলত বার্কলের ভাববাদকে, আত্মগত ভাববাদকে ব্যাপকভাবে সমালোচনা করেন, আবার হিউমের স্কেপটিসিজমকেও তিনি খণ্ডন করেছেন। এই সকল মতের বিরুদ্ধে তিনি দেখান, আমার যদি পরস্পর দুটি হাত তুলে আমি দেখাই এই দুটি হাত, তাহলেও বস্তুর অস্তিত্ব প্রতিপাদিত হয়। কেমনভাবে হয়? যারা আইডিয়ালিস্ট ফিলোসফার তারা তো কেবলমাত্র কনসিয়াসনেসকেই সঠিক বলবেন। তাহলে অবশ্যই আমার যে দুটো হাত, আমি দুবার দুটো হাত ওপর দিকে তুললাম, তাহলে এখান থেকেও আমি নিশ্চিত যে হাত আমার বাহ্য জগতেই রয়েছে। হাতকে, আমার হাতের দুটো হস্তের অবস্থান থাকতে গেলেও আমাকে কিন্তু সেই এক্সটেনশন ইন স্পেস অর্থাৎ দেশের মধ্যে সীমিত থেকেই তার অস্তিত্বকে স্বীকার করতে হবে। আবার যারা স্কেপটিক ফিলোসফার তারা কি বলবেন, তাদের বক্তব্য খুব স্পষ্ট। তারা বলবেন যে না, এই মানে তোমার এক্সটেনশন ইন স্পেস, তোমার যে হাত রয়েছে, হাতের যে অবস্থান সেটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, সার্টেন কোনো জ্ঞান আমরা লাভ করতে পারি না। মুর এই জায়গাতেও খণ্ডন করবেন, বলবেন যে না, কিভাবে হয়? তাহলে তো তোমার নিজের অস্তিত্বতেও সংশয় করা চলে। তুমি যে সংশয়বাদকে প্রতিষ্ঠা করছো সেখানে তো তোমার নিজেরও অস্তিত্বের পরিবর্তন ঘটবে। ঠিক সেইভাবে তিনি কিন্তু হিউমের সংশয়বাদী আর বার্কলের আত্মগত ভাববাদকে খণ্ডন করার চেষ্টা করেছেন। ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে তিনি সাধারণ জ্ঞানের সমর্থনে কোনো যুক্তি দেননি। মানে তিনি এই বিষয়ে খুব ক্লিয়ারলি জানালেন যে ঈশ্বরের অস্তিত্বকে আমরা সাধারণ জ্ঞানের মাধ্যম দিয়ে পাই না। কেন? তিনি দেখান এমন অনেক ব্যক্তি রয়েছে বা এমন অনেক দার্শনিক আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন, আবার অনেক দার্শনিক রয়েছেন যারা নাস্তিক বলে পরিগণিত। তাই তার মতে ঈশ্বরের অস্তিত্ব সাধারণ জ্ঞানের দ্বারা লব্ধ বিষয় নয়। নাস্তিকেরা ঈশ্বরকে স্বীকার করে না, আর আস্তিকেরা যারা এথিস্ট ফিলোসফার, যারা অর্থোডক্স ফিলোসফিতে বিশ্বাসী, তারা কি করছেন? তারা কিন্তু ঈশ্বরে স্বীকার করছেন। কেউ ধরো পলিথিইজমের কথা বলে, কেউ মোনোথিইজমের কথা বলে, কেউ বা হেনোথিইজমের কথা বলে, কেউ প্যানথিইজম, প্যানেনথিইজম। তোমরা ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মতবাদ নিশ্চয়ই পড়েছো। তো তাহলে তাদের যে মত, তাহলে প্রত্যেকের মত আলাদা আলাদা, ঠিক আছে? কেউ ধরো মূর্তি পূজায় বিশ্বাসী, কেউ বা নয়, ঠিক আছে? এরকম যে বক্তব্য রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তিনি দেখানোর চেষ্টা করলেন যে ঈশ্বরের অস্তিত্ব আমাদের কমন সেন্সের অতিরিক্ত বিষয়। আমরা সাধারণ জ্ঞানের মাধ্যম দিয়ে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করতে পারি না, ঠিক আছে? মুর মনে করেন কেবল দার্শনিক বৃন্দ নন, অনেক লোক, অসংখ্য লোক বিশ্বাস করেন এই বিশ্বজগতে নিশ্চিতভাবে ঈশ্বর রয়েছেন। কিন্তু অনেকে বিশ্বাস করেন যে যদি ঈশ্বর থেকে থাকেন তবুও আমরা নিশ্চিতভাবে জানি না। মোট কথা এটাই হলো আমার সবচেয়ে বলার ভালো, মানে মুর নিজে কিন্তু এই বক্তব্য দিচ্ছেন, মোট কথা এটাই সব থেকে বলা ভালো যে ঈশ্বর আছেন কি নেই আমরা প্রকৃতই জানি, সেই সম্পর্কে কোনো রকম সহজ বুদ্ধি বা কমন সেন্সের বিষয়ে ব্যক্ত করা যায় না। ঈশ্বরকে কখনোই আমরা নলেজ বাই কমন সেন্স বা ডিফেন্স অফ কমন সেন্স কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে? সাধারণ জ্ঞানের সমর্থনে চতুর্থ পর্যায়ে বচনের সত্যতা সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে তিনি ঘোষণা করেন বচনের সত্যতা সম্পর্কে তিনি গতানুগতিক সাধারণ বিশ্বাস ও দার্শনিক ধারণার সমর্থন করেননি, বরং তাকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তা আমরা যখন পরে কখনো যদি দেখি, যখন ওই সেন্স রেফারেন্স তোমাদের পড়াবো, সেখানে দেখব তিনি অর্থপূর্ণ বচন আর অর্থহীন বচনের মধ্যে কিভাবে পার্থক্য করছেন। সাধারণভাবে বচনকে আমরা কি বলি? প্রপোজিশন হচ্ছে কেবলমাত্র সত্য এবং মিথ্যা হতে পারে, ঠিক আছে? সত্যতা এবং মিথ্যাত্ব বচনের ধর্ম, এইভাবে আমরা জেনে এসেছি। তো তিনি কিভাবে অর্থপূর্ণ বচন এবং অর্থহীন বচনের মধ্যে পার্থক্য করছেন সেই জায়গাটা আমরা পরে যখন পড়বো সেটা আলোচনা করব। তো এই প্রসঙ্গে অর্থপূর্ণ আর অর্থহীন বচন বলতে আমার মনে পড়ে গেল, বলো তো উইটগেনস্টাইন কিভাবে অর্থপূর্ণ বচন এবং অর্থহীন বচনকে সংজ্ঞায়িত করেছেন? তোমাদের মধ্যে কেউ বলো তো, যারা যারা পড়েছো। অর্থপূর্ণ বচন এবং অর্থহীন বচনের মধ্যে পার্থক্য উইটগেনস্টাইন কিভাবে করেছেন? উইটগেনস্টাইন কি বলছেন? ট্র্যাক্টেটাস গ্রন্থে উইটগেনস্টাইন বলছেন সেই ভাষায় অর্থপূর্ণ হবে যদি তা জগতের কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে অর্থপূর্ণ ভাষা, মানে এটা তিনি ট্র্যাক্টেটাসকে অনুসরণ করে বলেছেন। তারপর যখন তিনি ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন লিখছেন তখন সেখানে তিনি কি বলছেন? কোনো ভাষা অর্থপূর্ণ হবে যদি তা কী করতে পারে, যদি তার প্রপার ইউজ হয়, এবং সেখানে তিনি ইউজ থিওরি অফ মিনিংয়ের কথা বললেন, ঠিক আছে? আচ্ছা,
এবারে দেখি মাইন্ড সম্পর্কে তিনি কি ব্যাখ্যা করেছেন। মন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা মূলত এই বিষয়টি বুঝতে চাই যে তা হলো আমাদের কিছু মানসিক ক্রিয়া বা চেতন ক্রিয়ার আমরা সম্পাদন করে থাকি, কিন্তু বাহ্য বিষয়ের সাথে আমাদের মন অস্তিত্বশীল। তাহলে আমাদের অন্তর্জগতের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে গেলেও তো তাকে বাহ্য জগতের সাথে সম্পর্কিত হতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে, মনে করো দৈনন্দিন জীবনে যে সমস্ত বাহ্য বস্তু দেখি তারই তো একটা প্রতিক্রিয়া আমাদের মনের মধ্যে আসে, ঠিক আছে? মন তো দেহ ছাড়া কোনোভাবে এক্সিস্ট করতে পারে না। সেই জন্যই দার্শনিক মুর দেখানোর চেষ্টা করছেন যে মনের অস্তিত্ব বা চেতন জগতের অস্তিত্বও কিন্তু আমরা জানতে পারি ওই সাধারণ জ্ঞানের মধ্য দিয়ে। এবার দেখি টাইম সম্পর্কে তিনি কি বলেছেন। টাইমের বাস্তবতার ব্যাখ্যা দিতে গিয়ে বা কাল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সহজ বুদ্ধির মাধ্যমে অন্য একটি বিষয় আমরা জানতে পারি, তা হলো কাল বা টাইম। কোনো ঘটনাই কালের বাইরে সংঘটিত হয় না। কোনো ঘটনা ঘটা মানে কোনো না কোনো কালে সংঘটিত হওয়া। কোনো কিছুর অবস্থান করার অর্থ হলো কোনো কালে তার অবস্থান করা, ঠিক আছে? কোনো কালে তার অবস্থান করা। এবং এই সম্পর্কে তিনি বলেন, আমরা বিশ্বাস করি বস্তু নির্দিষ্ট সময়েই অবস্থান করে। তিনি বারবার করে বলছেন, আমরা কি বিশ্বাস করি? বস্তুর অবস্থান নির্দিষ্ট একটি সময়ে রয়েছে। সময়ের অন্তরালে বস্তু কিন্তু থাকতে পারে না। সময়কে অতিরিক্তভাবে কোনো বাহ্য বস্তুর অস্তিত্ব আমরা স্বীকার করতে পারি না। আমরা ভারতীয় দর্শনেও কাল সম্পর্কে আলোচনা পড়েছি। তাছাড়া কাল সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন আলোচনা দিয়েছেন। আমরা কান্টের ফিলোসফিতে পড়েছি, ঠিক আছে? কাল দেশকালকে তিনি সাবজেক্টিভ কনসেপ্ট রূপে দেখছেন। আবার দেশকালের ধারণাকে একদিক থেকে সাবজেক্টিভ বললেও একদিক থেকে অবজেক্টিভ বলেছেন। আবার আমরা যদি একটুখানি ভারতীয় দর্শনে দেখি, কালের ধারণার মাধ্যম দিয়ে কি প্রতিপাদন করার কথা বলা হয়েছে। কালের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিকরা বলছেন যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু সে আগে এসেছে এই পৃথিবীতে নাকি পরে এসেছে, অর্থাৎ জ্যেষ্ঠত্ব কনিষ্ঠত্বের মধ্য দিয়ে কালের অস্তিত্ব প্রতিপাদিত হয়। অন্যদিকে কনসেপ্ট অফ স্পেস, হ্যাঁ, মানে যেটাকে বলা হচ্ছে দেশ বা দিকের মধ্য দিয়ে কিভাবে ভারতীয় দার্শনিকরা ব্যাখ্যা করছেন সমস্ত কিছুকে। তারা বলছেন, যদি আমরা দেখি কোনো একটা বস্তু আমার থেকে দূরে আছে, কোনো একজন ব্যক্তি আমার থেকে দূরে আছে, দৈশিক পরত্ব অপরত্বকে কিন্তু তিনি ব্যাখ্যা করছেন এই দূরত্ব এবং নিকটস্থের মধ্য দিয়ে। তাহলে টাইম, স্পেস, এই সমস্ত যে মেটাফিজিক্যাল কনসেপ্ট, এই কনসেপ্টগুলোকে দার্শনিক জি মুর বলছেন সাধারণ জ্ঞানের বিষয়, সাধারণ জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি। সহজ বুদ্ধির অন্যতম একটি মত হচ্ছে দেশের ধারণা জড়বস্তুর ধারণার সাথে সাথে এই ধারণা আবশ্যিকভাবে সম্পর্কযুক্ত। তিনি বলেন, আমরা অন্তত সব জড়বস্তুর ক্ষেত্রেই এই বিশ্বাস পোষণ করি যে এগুলি প্রত্যেকটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে রয়েছে, যাকে আমরা দেশ বলে অভিহিত করি এবং যার নির্দিষ্ট গতি রয়েছে। দেশ বলে অভিহিত করা এবং গতিশীলতা, মানে তিনি কি বলছেন, কনসেপ্ট অফ স্পেস বলতে তিনি বারবার করে এটাই বলছেন যে বস্তু মাত্রই তার দেশে অবস্থান করে, বস্তু কিন্তু কখনোই দেশের বাইরে থাকতে পারে না, ঠিক আছে? কারণ জড় বস্তুকে আমি জড় বলবো এবং তার বিস্তার থাকবে না, সে বিস্তৃতিযোগ্য হবে না, সেটা হয় না। সেজন্য কনসেপ্ট অফ স্পেসের যে ধারণা তিনি দিলেন সেটাও কিন্তু আমাদের সহজ বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত ধারণা। তিনি মনে করেন ইন্দ্রিয় প্রত্যক্ষণ এবং ইন্দ্রিয় উপাত্ত যদিও সাধারণ জ্ঞানের ধারণার ভিত্তি, তবুও ইন্দ্রিয় প্রত্যক্ষণ তথাপি ইন্দ্রিয় প্রত্যক্ষণ লব্ধ কোনো একটি জটিল মানসিক প্রক্রিয়া হলে আমাদের জটিল মানসিক প্রক্রিয়া হলো বিশ্লেষণ নির্ভর। এই কথাটা তিনি কেন বললেন? দেখো, দুটো বিষয়, একটা হচ্ছে সেন্স পারসেপশন আর আরেকটা হচ্ছে সেন্স ডেটা। সেন্স ডেটা সম্পর্কে তোমরা আইডিয়া পেলে, কোনো একটা বস্তু দেখার সাথে সাথে তার প্রাথমিকভাবে বস্তুর রং, তার বর্ণ, কোনো একটা খাবার জিনিস, খাদ্যবস্তু আমি যখন দেখলাম তার গন্ধ, তার টেস্ট, তার স্মেল, সমস্ত কিছুই আমরা উপলব্ধি করি, এইটাকে বলা হচ্ছে সেন্স ডেটা। আর সেই বস্তুটাকে যখন আমরা পারসেপ্ট করি, যখন আমরা তাকে প্রাথমিকভাবে দেখছি, সেটা হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষণ। এবং এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু তিনি পার্থক্য করলেন আর বলছেন এই ইন্দ্রিয় প্রত্যক্ষণ বিশ্লেষণমূলক, ঠিক আছে? ইন্দ্রিয় উপাত্তের জ্ঞানকে প্রকৃত জ্ঞান তিনি বলেননি, কেননা ইন্দ্রিয় উপাত্ত জড়বস্তুর পূর্ণরূপ নয়, এর বাইরেও কিছু একটা থাকে। তাহলে জড়বস্তুর ধারণাকে আমরা ইন্দ্রিয় উপাত্তের মাধ্যম দিয়ে পাই এবং ইন্দ্রিয় উপাত্ততেই আমাদের যে জ্ঞানের পরিসমাপ্তি ঘটে তা নয়। ইন্দ্রিয় উপাত্ত ছাড়াও যে সমস্ত ক্ষেত্রে আমরা ইন্দ্রিয় উপাত্তগুলো জানতে পারি না, সেখানেও কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষণ ক্রিয়াশীল হয় এবং কেবল ইন্দ্রিয় উপাত্ত তিনি দেখানোর চেষ্টা করলেন, জ্ঞান নয়।
তাহলে এই মোটামুটি হলো তিনি কমন সেন্সের বিষয় হিসেবে কি কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে মোট কথা এই 4-5টা বিষয় একটু মনে রাখবে, এক্সিস্টেন্স অফ স্পেস অ্যান্ড টাইম, হ্যাঁ, এই দুটো বিষয় মানে দেশ আর কালের ধারণাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, জড়বস্তুর ধারণাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তারপরে হচ্ছে মাইন্ডের ধারণাকে তিনি কমন সেন্সের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এই কটা ধারণা। আর কোন কোন বিষয় তিনি বলছেন এমন রয়েছে যা সহজ বুদ্ধির অতিরিক্ত ধারণা, সেই সমস্ত বিষয় হলো এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ধারণা হচ্ছে সহজ বুদ্ধির অতিরিক্ত ধারণা। দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট অফ হেভেন, অর্থাৎ পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা। কনসেপ্ট অফ হেভেন মানে হচ্ছে স্বর্গ সম্পর্কে ধারণা, যারা বলেন স্বর্গ নরকের যে কনসেপ্ট সেটা হচ্ছে কনসেপ্ট অফ হেভেন। তারপরে হচ্ছে অ্যাগনোস্টিসিজম মানে হচ্ছে অজ্ঞেয়বাদী ধারণা, অজ্ঞেয়বাদী ধারণাকে বলা হয় অ্যাগনোস্টিসিজম। মানে মনে করো যারা মনে করেন এই জগৎ রয়েছে কিন্তু তার অস্তিত্বকে আমরা জানতে পারি না, তাদের মতবাদকে বলা হয় অ্যাগনোস্টিসিজম। এই সমস্ত মতবাদ তিনি বলছেন সহজ বুদ্ধির অতিরিক্ত মতবাদ, এগুলো বিয়ন্ড দ্য কমন সেন্সের বিষয়, কমন সেন্সকে অতিক্রম করে যায়। তো অ্যাগনোস্টিসিজম মতবাদে এটাই বলা হয়। যেমন কান্ট কি করেছে, নোমিনাল ওয়ার্ল্ড সম্পর্কে এইরকম একটা অ্যাগনোস্টিক বক্তব্য দিয়েছেন বা অ্যাগনোস্টিক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মানে হচ্ছে নোমিনাল ওয়ার্ল্ড রয়েছে কিন্তু তার আসল স্বরূপ আমরা জানতে পারি না। লক যেমন দ্রব্য সম্পর্কে এইরকম একটা অজ্ঞেয়বাদী বক্তব্য দিয়েছেন। তিনি কি বলছেন যে দ্রব্য রয়েছে কিন্তু দ্রব্যের আসল সত্তাকে আমরা জানতে পারি না, দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করছি কিছু গুণ সমষ্টির মাধ্যম দিয়ে। যারা ঈশ্বর সম্পর্কে এইরকম বক্তব্য দেন তাদের বক্তব্য এরকম যে তারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আমাদের জানার বিষয় নয়, আমরা জানতে পারছি না। তো এই সমস্ত মতবাদকে তিনি বলছেন অজ্ঞেয়বাদী ধারণা, এবং এগুলো কখনোই কমন সেন্স বা পঞ্চবাহ্যেন্দ্রিয়ের দ্বারা লব্ধ বিষয় নয়। বলো, তোমাদের যদি কিছু অসুবিধা থাকে আমায় জানাতে পারো। আমি একদম মানে তার যে প্রথম যে টপিকটা ছিল ডিফেন্স অফ কমন সেন্স, এটা আমাদের কমপ্লিট হলো। এর পরের দিন আমরা ওই প্রপোজিশন এবং যেটা তিনি করেছেন আর কি, সেন্স এবং রেফারেন্সের মধ্যে কী পার্থক্য, আর অর্থপূর্ণ বচনের সাথে অর্থহীন বচনের কোথায় পার্থক্য, সেই জায়গাগুলো আমি পরের দিন পড়াবো। পরের দিন মানে এটার ক্লাস কালকেই হবে। এবার তোমরা আমায় জানাও যে কোনো অসুবিধা থাকলে।